আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আজকে এসএসসি পরীক্ষার্থী যারা 2021 সালের, তাদের জন্য রসায়নের দ্বিতীয় সপ্তাহের প্রথম যে অ্যাসাইনমেন্টটা আছে, অর্থাৎ অ্যাসাইনমেন্ট নাম্বার 1, যেটা তৃতীয় অধ্যায়ের অ্যাসাইনমেন্ট, পদার্থের গঠন যে অধ্যায়টা, সেই অ্যাসাইনমেন্টটা কীভাবে করবে তোমরা, এবং এটার সম্পূর্ণ সমাধানটা করে দিব। প্রথমত আমরা অ্যাসাইনমেন্টের কোশ্চেনটা একটু দেখে নিই, এখানে আসলে কী কী বলা হয়েছে। অ্যাসাইনমেন্টে প্রথমত আমাদের হচ্ছে কয়েকটি প্রতীক দেওয়া আছে, যেমন এখানে দেওয়া আছে সোডিয়াম এবং তার পাশে কিছু ভ্যালু দেওয়া আছে, তারপর ফসফরাস, তারপর পটাশিয়াম, তারপর হচ্ছে কপার। তো বলা হচ্ছে প্রতীকের পাশে উল্লেখিত যে ভর সংখ্যা বিশিষ্ট মৌলের, অর্থাৎ ভর সংখ্যা দেওয়া আছে মৌলগুলোর, 4টি মৌলের ভর সংখ্যা দেওয়া আছে, এবং এই মৌলগুলোর নিউট্রন সংখ্যাটাকে ক্যালকুলেট করতে হবে এদের বোর পরমাণু মডেল অনুসারে, অর্থাৎ নিলস বোরের যে পরমাণু মডেল সেই অনুযায়ী আমাদের এটার পরমাণুর গঠনের যে চিত্রটা আছে, ইলেকট্রনের ডায়াগ্রাম, সেটা আঁকতে হবে। তারপর এদের যে শক্তি স্তর, অর্থাৎ প্রধান কক্ষপথের যে ইলেকট্রন বিন্যাস, সেটা আমাদেরকে করতে হবে। এবং একইভাবে এদের যে উপশক্তি স্তর, অর্থাৎ অরবিটাল, যেটা মানে আমাদের প্রথম অরবিটে দেখাতে হবে এবং আমাদের অরবিটালে আসলে ইলেকট্রন বিন্যাসটা আমাদেরকে দেখাতে হবে। তো এখানে আসলে অ্যাকচুয়ালি 4টি কাজ করতে হবে এবং 4টি মৌলের। তাহলে সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটি মৌলের জন্য 4টি কাজ, অর্থাৎ 4টি মৌলের জন্য 4 গুণ 4, অর্থাৎ 16টি আমাদের কাজ করতে হবে। এবং এখানে আসলে আমাদের কিছু ধাপ দেওয়া আছে, রুবিক্স কিউবের কিছু অংশ বলে দেওয়া আছে। যেমন ক এর জন্য আমাদের এখানে নিউটন সংখ্যা হিসাব করতে হবে, ক্ষয়ে সে বোর মডেল, গতে হচ্ছে অরবিট, আর ঘতে হচ্ছে অরবিটাল নিয়ে কাজ করতে হবে। এবং এখানে আসলে মান বন্টন নির্দেশিকা দেওয়া আছে যে কোন কোন ধরনের কাজ করলে 100% মার্কস পাওয়া যাবে। তো তোমরা যাতে হিসেবে আউট অফ 4 যেন 4 পেতে পারো, এইটাতে প্রত্যেকটাতে আমি সেভাবেই ক্যালকুলেট বা সেভাবে এটাকে সলভ করে দেবো। তো তাহলে শুরু করা যাক, আমরা অ্যাসাইনমেন্টটা কী করে সলভ করব। প্রথমে দেখতে পাচ্ছ আমি এখানে ক নং প্রশ্ন উত্তরটা লিখেছি, আর তোমরা অবশ্যই প্রথমে উপরে এই অ্যাসাইনমেন্টটা শিরোনামটা লিখবে। এবার আসি এটাকে আমরা কীভাবে সলভ করব। তো ফার্স্টে আমরা যেহেতু এখানে নিউটন সংখ্যা হিসাব করব, তো আমরা প্রথমেই বলে নিব আসলে নিউটন সংখ্যাটা কীভাবে ক্যালকুলেট করা যেতে পারে বা এটা কীভাবে ক্যালকুলেট করতে হয়। তো ফার্স্ট অফ অল আমরা এখানে প্রথমেই লিখলাম হচ্ছে পারমাণবিক সংখ্যা কাকে বলে। একটি মৌলের পরমাণুতে যতগুলো প্রোটন থাকে, আসলে এই প্রোটনের সংখ্যাটাকে কিন্তু আসলে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলা হয়। সিমিলারলি আমরা এখানে ভর সংখ্যাটাও দিব, যে কোনো মৌলের নিউক্লিয়াসে প্রোটনের সাথে উপস্থিত আধান নিরপেক্ষ যে কণা থাকে সেটাকে বলা হয় নিউটন, আর এই প্রোটন আর নিউটনের সংখ্যাটাকে মিলিয়ে হয় ভর সংখ্যা। অর্থাৎ অ্যাকচুয়ালি একটা মৌলের যে নিউক্লিয়াস, সে নিউক্লিয়াসে যে কটি প্রোটন থাকে আর যে কটি নিউট্রন থাকে, এই দুইটাকে মিলিয়ে আমরা আসলে ভর সংখ্যা তাকে বলি। তো আমরা এইভাবে লিখতে পারি যে আমরা জানি মৌলের ভর সংখ্যা ইকুয়াল হচ্ছে মৌলের প্রোটন সংখ্যা প্লাস মৌলের নিউট্রন সংখ্যা। তাহলে আমরা যদি এখান থেকে কোনো মৌলের নিউট্রন সংখ্যা ক্যালকুলেট করতে চাই, তাহলে আমরা বলতে পারি যে মৌলের নিউট্রন সংখ্যা ইকুয়াল মৌলের ভর সংখ্যা বিয়োগ মৌলের প্রোটন সংখ্যা, এটাকে এভাবে উল্লেখ করতে পারি। এখন এইভাবে আমরা এই ইকুয়েশনের মাধ্যমে আমরা কী করবো, আমরা প্রত্যেকটি মৌলের এই নিউটন সংখ্যাটাকে ক্যালকুলেট করব। আমাদের প্রশ্নে দেখবা যে আসলে প্রোটন সংখ্যা অর্থাৎ পারমাণবিক সংখ্যা দেওয়া ছিল আর ভর সংখ্যা দেওয়া ছিল, অর্থাৎ এই দুইটা ভ্যালু আমাদের দেওয়া ছিল। আমরা সেভাবে ক্যালকুলেট করবো। আমাদের প্রশ্নে যে মানটা দেওয়া ছিল সেখানে আমরা দেখতে পাচ্ছি ভর সংখ্যা দেওয়া ছিল 23 সোডিয়ামের ক্ষেত্রে এবং পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। এটা আমরা এমনিতেও জানি, দেওয়াও ছিল উদ্দীপকে। তো আমরা লিখলাম যে দেওয়া আছে সোডিয়ামের ভর সংখ্যা হচ্ছে 23 আর তার পারমাণবিক সংখ্যা অর্থাৎ প্রোটন সংখ্যা হচ্ছে 11। তাহলে আমরা যদি এখন এই 23 থেকে 11 বিয়োগ করি, আমরা এখানে কী পাবো, আমরা এখানে কিন্তু নিউটন সংখ্যা পেয়ে যাব। তো আমরা সেটাই করলাম, 23 - 11 পেলাম হচ্ছে নিউটন সংখ্যা। একইভাবে আমরা এখানে ফসফরাসটাও ক্যালকুলেট করব সেমভাবে, এবং সেম প্রসিডিউর আমরা এখানে কী করবো, আমরা এখানে সেম প্রসিডিউর আমরা এখানে হচ্ছে পটাশিয়ামটা ক্যালকুলেট করব একইভাবে। ভর সংখ্যা দেওয়া আছে 40, পারমাণবিক সংখ্যা 19, বিয়োগ করলে হচ্ছে নিউটন সংখ্যা। একইভাবে আমরা এখানে কপারেরটাও ক্যালকুলেট করব, সেমভাবে 4টা কাজ করবো, অর্থাৎ একই কাজ 4টার ক্ষেত্রে করতে হবে। দ্বিতীয় নম্বর যে কোশ্চেনটাতে বলেছিল সেটা হচ্ছে যে বোর মডেল অনুযায়ী একটা মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাসটা কেমন হয়। তো এই 4টি পরমাণু বিন্যাস করতে হবে, আমরা 4টি পরমাণু বিন্যাসটা করে দেখাবো। তো তার আগে আমরা একটু বোর মডেলটা সম্পর্কে একটু লিখব। সেটা কি লিখব, যে বোর মডেলে একটা ফিক্সড ব্যাপারটা কিন্তু বলা হয়েছিল, সেটা হচ্ছে কক্ষপথ। তো এই বোর মডেলটা কিন্তু অ্যাকচুয়ালি কক্ষপথের কারণে কিন্তু বোর মডেলটা বেশি গ্রহণযোগ্যতা পায়। তো সেই কথাগুলোকে লিখব যে বোর মডেল অনুযায়ী ইলেকট্রনগুলো পরমাণুর নিউক্লিয়াসের চারদিকে যে অনুমোদিত কক্ষপথে ঘূর্ণায়মান থাকে তাদেরকে বলা হয় প্রধান শক্তি স্তর বা অরবিট বলা হয়। এই প্রধান শক্তি স্তরগুলোকে কিছু নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন আসলে কী করতে পারে, এটাতে থাকতে পারে। এটা আমরা জানি যে বোর মডেল অনুযায়ী একটা পরমাণুর যে কক্ষপথ, সেখানে কিন্তু একটা ফিক্সড ইলেকট্রন থাকতে পারে এবং সেটাকে কিন্তু আমরা নির্দিষ্টভাবে ক্যালকুলেট করতে পারি। এই প্রধান শক্তি স্তর ইলেকট্রন ধারণ ক্ষমতা বা সংখ্যাটাকে আসলে আমরা 2n² সাহায্যে ক্যালকুলেট করতে পারি, যেখানে আসলে n দ্বারা বোঝাচ্ছে এখানে যে এটা হচ্ছে 1 2 3 4 আর 1 2 3 4 দ্বারা আসলে বোঝায় কক্ষপথের নাম্বার, অর্থাৎ কয় নাম্বার কক্ষপথ। যদি কক্ষপথ নাম্বার 1 হয় তাহলে n এর মান 1,
দ্বিতীয় কক্ষপথে এন এর মান 2, তৃতীয়তে 3 এবং চতুর্থ অবশ্যই 4। আমরা এখন ক্যালকুলেট করে দেখি কোন কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত হতে পারে। তো প্রথমত আমরা যদি এখানে একটু খেয়াল করি যে আমাদের যে প্রথম যে কক্ষপথটা আমরা সেক্ষেত্রে আমরা কী করতে পারি, এন এর মানটা 1 ধরতে পারি। আর বোর মডেল অনুযায়ী প্রথম কক্ষপথকে কে দ্বারা প্রকাশ করা হয়, তাহলে আমরা বলতে পারি কে শক্তিস্থ ইলেকট্রন সর্বোচ্চ থাকতে পারে কয়টি, 2n স্কোয়ারের সূত্র অনুযায়ী এন এর মানটা এখানে 1, যেহেতু এটা প্রথম শক্তি স্তর বা কে, তাহলে 2 ইন্টু 1 স্কোয়ার করলে এটা আসলে শেষ পর্যন্ত 2ই কিন্তু হয়। সো দুটি থাকতে পারবে প্রথম শক্তি স্তরে। সিমিলারলি দ্বিতীয়র ক্ষেত্রে আমরা এন এর মানটা বলতে পারি 2, দ্বিতীয় শক্তি স্তরকে বলা হয় এল, তো আমি লিখে দিয়েছি দ্বিতীয় পার্ট এল শক্তি স্তরের জন্য। তাহলে এল শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কয়টি, 2 ইন্টু এন স্কোয়ার, শুধু সাথে আমরা ক্যালকুলেট করে দেখলাম এই 2কে স্কোয়ার করলে হয় 4, আমরা এন এর মানটা 2 বসিয়েছি কারণ এটা দ্বিতীয় শক্তি স্তর, সো এখানে হতে পারে 8টি। একইভাবে তৃতীয়তে ক্যালকুলেট করি, তৃতীয় শক্তি স্তরকে বলা হয় এম, সেখানে পাচ্ছি আমরা 18টি এবং এন এ পাচ্ছি যার হচ্ছে 32টি। তো আমরা দেখতে পেলাম যে কোন কোন শক্তি স্তর ইলেকট্রন সংখ্যা কতটা হতে পারে। এখন আমরা দেখব এই সংখ্যা অনুযায়ী আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি ওই 4টি মৌলে সেক্ষেত্রে কেমন হবে। তো আমরা বোর মডেল অনুযায়ী আমরা এখানে কী করলাম, সোডিয়ামের বিন্যাসটা করলাম। তো সোডিয়ামের যেহেতু প্রোটন সংখ্যা 11টি, তাহলে এর ইলেকট্রন সংখ্যাও 11টি, কারণ স্বাভাবিক অবস্থায় অর্থাৎ ইলেকট্রন দেওয়া নেওয়া হয়নি এবং কোনো রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করেনি, এমন অবস্থায় একটা মৌলের মধ্যে কিন্তু যে কয়টি প্রোটন থাকে সেই কয়টি কিন্তু ইলেকট্রন থাকে। তাহলে সোডিয়ামের আমরা যদি এখন ইলেকট্রন বিন্যাসটাকে করি, আমরা জানি প্রোটন মাঝখানে থাকে, সো লিখলাম প্রোটন এখানে 11টি আর তার 12টি আছে নিউট্রন, আমরা এটা কিন্তু ক থেকে পেয়েছি, এটা লিখে দিলাম আর চারপাশে আমরা ইলেকট্রনগুলোকে বসালাম। তো প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন দিলাম, আমাদের মোট আছে 11টি ইলেকট্রন, 2টি দিলাম। পরের পথে হতে পারে সর্বোচ্চ 8টি, সো 8টিই দিলাম। তো 2 এবং 8 মোট 10টি হলো, আর অবশিষ্ট রইল আরও একটি ইলেকট্রন যেটি তৃতীয় নম্বর কক্ষপথে দিতে হবে। এভাবেই আমাদের কিন্তু সোডিয়ামের বিন্যাসটা করতে হবে। এবার আসি হচ্ছে পরবর্তীতে আমরা আসি হচ্ছে তৃতীয় নম্বর যেটা, সেটা কিনা অর্থাৎ আমাদের পরবর্তীতে সেকেন্ড মৌলটা, আমার সেই মৌলটা নিয়ে একটু কথা বলি। সেকেন্ড যে মৌলটা সেটার নাম হচ্ছে ফসফরাস। তো ফসফরাসের যে ইলেকট্রন সংখ্যা সেটা আমরা যদি দেখি একটু, যে ফসফরাস ইলেকট্রন সংখ্যা হচ্ছে আসলে কতটি, 15টি। তাহলে বোর মডেল অনুযায়ী সেক্ষেত্রে কী হবে, প্রথম কক্ষপথে 2টি, পরেরটাতে 8টি, মোট হলো কত, 2 এবং 8 10টি, বাকি থাকলো আরও 5টি, এই অবশিষ্ট 5টি আমরা তৃতীয় নম্বর কক্ষপথে দিব। এবার পরবর্তীতে আমরা আসি পটাশিয়ামের ক্ষেত্রে। পটাশিয়ামের একইভাবে এর আছে কতটি ইলেকট্রন, আছে মোট 19টি, কারণ ওর প্রোটন সংখ্যা 19টি, সো ওর ইলেকট্রন সংখ্যাও 19টি। এখন আমরা যদি এটাকে ক্যালকুলেট করি দেখো, তো পটাশিয়ামের প্রথম কক্ষপথে 2টি, পরেরটাতে হচ্ছে 8টি দিলাম, তার পরেরটাতে অর্থাৎ প্রথম 2টাতে হলো কত, 10, 2 আর 2 8 মিলিয়ে হচ্ছে 10, 2 এবং 8 মিলিয়ে হচ্ছে 10। প্রথমটাতে 2 কক্ষপথে, দ্বিতীয়টিতে হচ্ছে 8, তাহলে মোট হচ্ছে কত, 10। আর তারপরে থাকে কয়টি, আরও 9টি, তাহলে তৃতীয় কক্ষপথে 9টি দেওয়ার কথা ছিল, বাট তৃতীয় কক্ষপথে হচ্ছে কিন্তু আসলে কয়টি ইলেকট্রন, 8টি। বাট মডেলে তো তার নিয়ম ছিল না, মডেলে ছিল কী নিয়ম, যে আসলে এখানে কয়টি ইলেকট্রন বসবে, এখানে 9টি বসবে। তো এখানে 9টি না বসে একটি ইলেকট্রন পরবর্তী মানে 4th নাম্বার যে কক্ষপথ সেখানে কিন্তু বসলো। এটা কেন বসলো এটা আমরা বুঝতে পারবো যদি আমরা উপশক্তি স্তরগুলোকে চিনি, অর্থাৎ আমরা যদি অরবিটাল সম্পর্কে জানি, এটা কেন হয়েছে তা আমরা জানতে পারবো। তো এটা আমরা পরবর্তীতে অবশ্যই পাবো, এই জন্য এটাকে এখানে ব্যাখ্যা করলাম না। এবার আমরা যাচ্ছি হচ্ছে 4th নাম্বার যেটা ছিল, অর্থাৎ কপারের ক্ষেত্রে। তো কপারের মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 29টি, কারণ তার প্রোটন সংখ্যা হচ্ছে 29টি। তো আমরা বোর মডেল অনুযায়ী আমরা কী করলাম, প্রথমে দিলাম 2টি ইলেকট্রন, তার পরবর্তীতে দিলাম হচ্ছে 8টি ইলেকট্রন, তারপরে দিলাম হচ্ছে 18টি। তাহলে প্রথমে 2, তারপর হচ্ছে 8, 10, তারপরে হচ্ছে আরও 18, তাহলে কত হলো, 10 এবং 18 হচ্ছে 28টি, এবং তারপরে থাকে হচ্ছে আর একটি, সো আমরা পরবর্তী কক্ষতে আমরা একটি ইলেকট্রন দিয়ে দিলাম। এটা হচ্ছে বোর মডেল অনুযায়ী কপারের ইলেকট্রন বিন্যাস। এখন আমরা যাব হচ্ছে গণনাঙ্ক প্রশ্নে, আমাদের খ থেকে এতটুকু সলভ করতে হবে। তো গতে আমাদের বলা ছিল যে গণনাঙ্ক প্রশ্নে যে বোর মডেল অনুসারে আমাদের শক্তি স্তরগুলোকে বলে সেই শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাসটা কেমন হয় সেটা আমাদেরকে ক্যালকুলেট করে দেখাতে হবে, ইলেকট্রন বিন্যাসটা কেমন হয়। অর্থাৎ এই যে আমরা এখানে যে গ নাম্বার যেটা সলভটা খতে যে সলভটা করেছি, এখানে কোন কক্ষপথে কতটি ইলেকট্রন ছিল সেটা আমাদেরকে দেখাতে হবে। তো আমি একটা ছকের মাধ্যমে এটাকে দেখালাম, যে আমরা দেখেছিলাম সোডিয়ামের পারমাণবিক সংখ্যা ছিল হচ্ছে 11, তাহলে সোডিয়ামের সেক্ষেত্রে কতটি আছে, সোডিয়ামের সেক্ষেত্রে প্রথম পথে 2টি, অর্থাৎ কে পথে 2টি, কে মানে প্রথম পথ, এল দ্বিতীয় পথ, এম তৃতীয় এবং এন হচ্ছে চতুর্থ। তাহলে প্রথম কক্ষপথে 2টি, পরেরটাতে হচ্ছে 8টি, পরেরটাতে 1টি, সেভাবে কিন্তু বসালাম। পটাশিয়ামের ক্ষেত্রে ফসফরাসের ক্ষেত্রে যা ছিল 2, 8, 5, প্রথমে 2টি, তারপর 8টি, তারপর 5টি, সেভাবে বসালাম। পটাশিয়ামের ক্ষেত্রে 2, 8, 8, তারপর 1 ছিল, সো সেটাই বসালাম। কপারের ক্ষেত্রে 2, 8, 18 এবং 1, এটাই কিন্তু বসালাম। তো আমরা এখানে এই কথাগুলোকে লিখে দিলাম যে আসলে তার বিন্যাসটা কেমন ছিল, এটাকে আমরা ছক আকারেও লিখলাম, নিচে আবার এটাকে আমরা থিওরি আকারে লিখে দিলাম। এবং এখানে একটা কথা উল্লেখ করে দিয়েছি যে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস হবে হচ্ছে 2, 8, 8, 1।
যদিও এখানে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসে 19তম ইলেকট্রনটি যাওয়ার কথা ছিল 3য় নম্বর কক্ষপথে, কিন্তু সেটা যাচ্ছে কিন্তু কোথায়, 4র্থ স্তরে, এবং সে 3য় শক্তি স্তরটাকে অপূর্ণ রেখেই, মানে এটাতে 18টি দ্বারা পূর্ণ হয়, সেটা অপূর্ণ রেখে সে কিন্তু 4র্থ স্তরে চলে আসছে, এটা আমরা একটু উল্লেখ করে দিলাম। একইভাবে আমরা এখানে কপারেরটাকেও উল্লেখ করলাম যে কপার আসলে এখানে কি করেছিল, কপারের ক্ষেত্রে প্রোটন সংখ্যা যত ছিল তার বিন্যাসটা আমরা এখানে লিখে দিলাম 2, 8, 18, 1। এবার হচ্ছে ঘ নাম্বার, অর্থাৎ আমরা এতক্ষণ কথা বললাম গতে হচ্ছে অরবিটকে নিয়ে, মানে প্রধান শক্তি স্তরকে নিয়ে। এবার আমরা কথা বলবো হচ্ছে অরবিটালকে নিয়ে, অর্থাৎ উপশক্তি স্তরগুলোকে নিয়ে। এখন উপশক্তি স্তরগুলো কী আসলে, সেটা হচ্ছে আমরা যখন একটা কক্ষপথ নেই, তাহলে সেই কক্ষপথের যে নির্দিষ্ট স্থান ইলেকট্রনের আধিক্য দেখা যায়, বা ইলেকট্রন মেঘ বলা যেতে পারে, বা একটা প্রধান শক্তি স্তরের যে জায়গাটাতে বেশি সংখ্যক ইলেকট্রন থাকার সম্ভাবনা থাকে, সেটাকে কিন্তু বলা হয় উপশক্তি স্তর বা অরবিটাল। আমরা সেই কথাটাকে উল্লেখ করে দিলাম যে নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রনের আবর্তনের সর্বাধিক সম্ভাব্য অঞ্চলকে বলা হয় উপশক্তি স্তর বা অরবিটাল। অর্থাৎ নিউক্লিয়াসের চারদিকে যে নির্দিষ্ট ত্রিমাত্রিক স্থানে কোনো নির্দিষ্ট সংখ্যক বা নির্দিষ্ট শক্তি স্তরের সংখ্যায় ইলেকট্রন অবস্থান সম্ভাবনা বেশি থাকে, তাকে আমরা বলছি অরবিটাল বা উপশক্তি স্তর। এগুলোকে আসলে এসপিডিএফ দ্বারা প্রকাশ করা হয়। এখন এই এসপিডিএফ এর ইলেকট্রন সংখ্যা কিন্তু নির্দিষ্ট পরিমাণে, যেমন হচ্ছে এখানে যদি এস এর কথা বলি, এসে কিন্তু থাকতে পারে 2টি ইলেকট্রন, পিতে 6টি, ডিতে 10টি, এফে হচ্ছে 14টি ইলেকট্রন থাকতে পারে। এটা হচ্ছে এই এসপিডিএফ উপশক্তি স্তরগুলোর বা অরবিটালগুলোর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। এখন আউফবাউ নীতি অনুসারে এই ইলেকট্রনগুলো কোন অরবিটালে যাবে তা একটা নির্দিষ্ট সিকোয়েন্স কিন্তু আছে, এবং এই অরবিটালগুলোর মধ্যে যাদের শক্তির মানটা কম, অর্থাৎ নিম্ন শক্তি স্তরে ইলেকট্রনগুলো আগে প্রবেশ করবে এবং উচ্চ শক্তি স্তরে পরে প্রবেশ করবে, এবং সে অনুযায়ী সাজালে এই শক্তি স্তরগুলো আসলে এমন দেখায় যে প্রথমে 1s ইলেকট্রন আগে যাবে, তারপর 2s, তারপর 2p, তারপর 3s, তারপর হচ্ছে 3p, তারপর 4s, এইভাবে ইলেকট্রনগুলো আগে যায়। এটা ক্যালকুলেট করার জন্য আমাদেরকে অবশ্যই টেক্সট বুকটা ফলো করতে হবে যে আসলে কোনটাতে আগে যাবে। এটা ডিপেন্ড করে কিন্তু আসলে এই যে এস এর ভ্যালু এবং হচ্ছে এইখানে যে সামনে আছে 3, অর্থাৎ প্রধান শক্তি স্তর নাম্বার, তার ভ্যালুর উপর ডিপেন্ড করে। এটাকে ক্যালকুলেট করতে হয় n+l দ্বারা। আসলে অ্যাকচুয়ালি এখানে ক্যালকুলেটটা কীভাবে হচ্ছে তা একটু ছোটো করে ব্যাখ্যা করে দিই। আসলে এন দ্বারা এই সামনের মানটাকে বোঝায়, মানে কে, এল, এম, এন এগুলোকে বোঝায়। অর্থাৎ কে দ্বারা প্রথম শক্তি স্তর, 2 দ্বারা বা এখানে এল দ্বারা দ্বিতীয় শক্তি স্তর বোঝায়। তো এই সামনের এই মানটাগুলো হচ্ছে এই উপর সামনের দিকে মানটা, এটা হচ্ছে আসলে এন এর ভ্যালু, আর এসপিডিএফ এর ভ্যালুগুলো হচ্ছে এল দ্বারা বোঝায়। তো n+l এর মানটা অনুযায়ী এটাকে ক্যালকুলেট করা হয়। n+l এর মান যার কম হবে সে আগে থাকবে। তো n এর মান হচ্ছে সামনেরগুলো, আর l এর মান হচ্ছে s এর ক্ষেত্রে 0, p এর ক্ষেত্রে 1, d এর ক্ষেত্রে হচ্ছে 2 এবং f এর ক্ষেত্রে 3। এভাবে ক্যালকুলেট করলে যদি আমরা সিকুয়েন্টলি সাজাই তাহলে দেখা যাবে ঊর্ধ্বক্রম, শক্তির ঊর্ধ্বক্রম, মানে নিম্ন থেকে উচ্চ শক্তি স্তরের ক্রমটা আসলে দেখতে এরকমটা হয়। এইভাবে এদেরকে বিন্যাস করতে হবে। এখন আমরা যদি এইভাবে উপর শক্তি স্তরগুলোকে বিন্যাস করি তাহলে দেখতে কেমন হবে দেখো। আমরা প্রথমে সোডিয়াম বিন্যাস করলাম, আমরা জানি সোডিয়ামের আসলে ইলেকট্রন সংখ্যা হচ্ছে কত, 11টি। তাহলে প্রথম কক্ষপথ 1s2 এইভাবে সাজাবো, 1s2, 2s, 1s, 2s, 2p, 3s, 1s, 2s, 2p, 3s দিলাম। এখন প্রথম শক্তি স্তরে s অরবিটালে থাকতে পারে 2টি, সো দিলাম 2টি। পরবর্তীতেও আছে 2s, সেখানে থাকতে হবে 2টি, সো দিলাম 2টি। পরবর্তী আছে 2p, 2p দেখো এই 2p আছে, তো 2pতে ধারণ ক্ষমতা হচ্ছে 6টি, দিলাম 6টি। দেখো মোট এখানে হলো কতটি, 2 আর 4, 2 2 4 আর হচ্ছে 6, 10টি হচ্ছে। আর পরবর্তীতে থাকে একটি ইলেকট্রন যা আমাদের 3s-এ যাবে। এরপর ফসফরাসের ক্ষেত্রে তাই করলাম একইভাবে। ফসফরাসে আছে প্রথমে 2টি, সো আমরা দিলাম 1s2, তারপর হয় 2s2 দিলাম, তারপর 2p6, 10টি হয়ে গেল। এরপর দিলাম 3s2, এইভাবে কিন্তু সাজাচ্ছি, দেখো আউটবাউন্ড নীতি অনুসারে কিন্তু সাজাচ্ছি। এরপর হচ্ছে 3s2, আর পরবর্তী থাকে হচ্ছে কতটি ইলেকট্রন, পরবর্তী থাকে হচ্ছে আর 3টি ইলেকট্রন, তাহলে 3p3, অর্থাৎ এখানে 6টি হতে পারতো কিন্তু আমাদের কাছে সাফিসিয়েন্ট পরিমাণে নেই। সর্বোচ্চ পিতে কত হতে পারে, 6টি, বাট আমাদের আছে আর 3টি, কারণ 2 আর 2 4 হচ্ছে, এখানে 6 10 হয়ে যাচ্ছে, আর এখানে হচ্ছে 2, এটা হয়ে যাচ্ছে 12, আর 3টি অবশিষ্ট থাকে, সো এটা 3p3। একইভাবে যদি পটাশিয়ামের ক্ষেত্রে বলি, পটাশিয়ামের ক্ষেত্রে 1s2, 2s2, 2p6, মোট এখানে 10টি হচ্ছে। এবার 3s2, 3p6, এখানে আরও 10টি, মোট হয়ে যাচ্ছে 18টি। আর হচ্ছে এখানে থাকে আমাদের কয়টি, থাকে হচ্ছে একটি, তার শেষে কী হবে, এটা 4s1 হবে শেষে, এটা 4s1। তাহলে এই হচ্ছে আমাদের মেনলি পটাশিয়াম ইলেকট্রন বিন্যাস। আমরা দেখতে পেলাম প্রথমে এই যে কক্ষপথগুলো আমি যে পূরণ করার পরে আমি এখানে দেখো একটা কী করেছি, এখানে আমি একটা বক্স করে দিয়েছি বোঝানোর জন্য যে আসলে এইটা প্রথম শক্তি স্তর কে, এটা হচ্ছে এল, এটা হচ্ছে এম, এটা হচ্ছে এখানে এন শক্তি স্তরটা। একইভাবে কপারের ক্ষেত্রে বিন্যাসটা করবো। তো কপারের ক্ষেত্রে একটু ব্যতিক্রম ব্যাপার আছে, সেটা কেমন, যে কপারের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে দেখা যায় যে কপার বিন্যাস করলে নর্মালি বিন্যাসটা এরকম হয় যে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6,
4s2 3d9 হয়, 4s2 3d9 হয়। কিন্তু এই ডি অরবিটাল আর পি অরবিটাল যেটা, এই দুটো অরবিটাল আসলে অর্ধপূর্ণ বা পূর্ণ অবস্থায় সবচেয়ে বেশি সুস্থির থাকে, যার কারণে আমাদের কি করতে হবে, যার কারণে হচ্ছে এই যে 3d অরবিটালটা বললাম, এই 3d এখানে যে 9টি ছিল না, এই 4s থেকে একটি ইলেকট্রন এই 3dতে এসে এটাকে পূর্ণ করে দেবে, অর্থাৎ 3d5 অবস্থায় সে সুস্থির থাকে এবং 3d10 অবস্থায় সুস্থির থাকে। সো দ্যাটস আমরা যদি এখানে এই 4s2 থেকে একটি এখানে এনে দিই, তাই এটা পূর্ণ হয়ে যাবে। আর কপারের ক্ষেত্রে এই ব্যতিক্রমধর্মী কাজটা ঘটে, কপার, ক্রোমিয়াম এই ধরনের মৌলের ক্ষেত্রে ব্যতিক্রমধর্মী কাজটা ঘটে, তাই আমরা এখানে 3d10 আর এখানে 4s1 দিলাম। যদিও এখানে 4s1-এ ইলেকট্রনটা আগে যাওয়ার কথা, 3dতে পরে যাওয়ার কথা, তারপরেও একটু ব্যতিক্রমধর্মী কাজ এখানে হলো। তো এই ছিল আমাদের অ্যাকচুয়ালি কেমিস্ট্রির সেকেন্ড উইকের প্রথম যে অ্যাসাইনমেন্ট আমাদের কেমিস্ট্রির জন্য, সেটা আশা করি বুঝতে পেরেছো। এভাবেই লিখবে ইনশাআল্লাহ, আশা করি একদম কমপ্লিটলি ফুল মার্কসটাই পাবে। এরপর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো, ইনশাআল্লাহ চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার। আর পরবর্তী অ্যাসাইনমেন্ট নিয়ে খুব শীঘ্রই হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা রইল। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।